associated define যদি করি তাহলে কি হবে, তাহলে এটা হলো abnormal proliferation of the trophoblast associated with pregnancy। তাহলে প্রেগন্যান্সির সাথে রিলেটেড যে ট্রফোব্লাস্টের অ্যাবনর্মাল প্রলিফারেশন সেটাই হইল তোমার জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ। এই জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজের যদি ক্লাসিফাই করি তাহলে কি কি আসবে? প্রথমে আসবে হাইডেটি ডিফর্ম মোল, ইনভেসিভ মোল, প্লাসেন্টাল সাইট ট্রফোব্লাস্টিক টিউমার এন্ড কোরিওকার্সিনোমা। চারটা ক্লাসিফিকেশন হলো, মেইন হেডিং এ হলো চারটা ক্লাসিফিকেশন: হাইডেটি ডিফর্ম মোল, ইনভেসিভ মোল, প্লাসেন্টাল সাইট ট্রফোব্লাস্টিক ডিজিজ, কোরিওকার্সিনোমা। এখন এই হাইডেটি ডিফর্ম মোলের ভিতর হতে পারে পার্শিয়াল মোল অথবা কমপ্লিট মোল, আর কোরিওকার্সিনোমার ভিতর হতে পারে নন মেটাস্টেটিক এন্ড মেটাস্টেটিক। আর মেটাস্টেটিকের ভিতর আবার আছে লো রিস্ক আর হলো হাই রিস্ক গ্রুপ। বুঝতে পারছো? তাহলে ক্লাসিফিকেশন যদি জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক ডিজিজ করি, মেইন হেডিং হলো হাইডেটি ডিফর্ম মোল, ইনভেসিভ মোল, প্লাসেন্টাল সাইট ট্রফোব্লাস্টিক টিউমার অথবা প্লাসেন্টাল সাইট ট্রফোব্লাস্টিক ডিজিজ এন্ড কোরিওকার্সিনোমা। হাইডেটি ডিফর্ম মোলের ভিতর আছে কমপ্লিট মোল আর হলো পার্শিয়াল মোল, আর কোরিওকার্সিনোমার ভিতর আছে নন মেটাস্টেটিক এন্ড মেটাস্টেটিক। এই হলো ক্লাসিফিকেশন। এখন আসো যে মেটাস্টেটিকের ভিতর আছে লো রিস্ক গ্রুপ এন্ড হাই রিস্ক গ্রুপ। লো রিস্ক গ্রুপের ভিতর আছে কারা পড়বে, যা কাদেরকে আমরা লো রিস্ক গ্রুপ বলবো? ডিজিজটা যে হাইডেটিভ যে জেস্টেশন ট্রফোব্লাস্টিক ডিজিজটা পারসিস্টেন্সি একটা ডিউরেশন যদি লেস দেন 4 মান্থ হয়, আর ইনিশিয়াল সিরাম বিটা এসিটি লেভেল লেস দেন 40,000 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল হয়, মেটাস্টেসিস যদি হয়েই থাকে সেটা লিমিটেড টু দা লাংসে থাকবে, আগে কোনো কেমোথেরাপি সে নেয় নাই, এন্ড the preceding no preceding term pregnancy। তার মানে কি টার্ম প্রেগন্যান্সির পরেও জেস্টেশন ট্রফোব্লাস্টিক নিউপ্লাসিয়া হতে পারে, কিন্তু এই জেস্টেশনাল ট্রফোব্লাস্টিক নিউপ্লাসিয়া প্রেগন্যান্সি টার্ম প্রেগন্যান্সির পরে হয় নাই। এইটা হলো তার ক্রাইটেরিয়া লো রিস্ক গ্রুপের। কোনো সমস্যা তোমাদের? হ্যালো, শুনতে পাচ্ছ তো না? জি ম্যাডাম, শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে লো রিস্ক গ্রুপগুলো আমি আবার রিপিট করি। সেটা হলো ডিজিজ প্রেজেন্ট লেস দেন 4 মান্থ পিরিয়ড, ইনিশিয়াল সিরাম বিটা এসিজি লেস দেন 40,000 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। তার ইউনিটটা হলো মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল। তারপরে হলো মেটাস্টেসিস লিমিটেড টু দ্য লাংস, নো প্রায়র কেমোথেরাপি, নো প্রিসিডিং টার্ম প্রেগন্যান্সি। এই হলো 5টা ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে সেইগুলো হইলো লো রিস্ক গ্রুপে। আর হাই রিস্ক গ্রুপে কারা পড়বে? তাহলে দেখো, লং ডিউরেশন অফ দ্য ডিজিজটা মোর দ্যান 4 মান্থের উপরে, ইনিশিয়াল সিরাম বিটা এসিজি মোর দ্যান 40,000 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল, আর মেটাস্টেসিসটা লাংসে শুধু কনফাইন থাকবে না, ব্রেন অথবা লিভারে চলে যাবে। তাহলে আগে তার কেমোথেরাপি নিয়ে রাখতে পারে, যেমন প্রায়র কেমোথেরাপি আছে, আর হলো ফলোইং টার্ম প্রেগন্যান্সি। এই 5টা ক্রাইটেরিয়াতে যদি পড়ে তাহলে সেগুলো হবে তার হাই রিস্ক গ্রুপের। তাহলে ক্লাসিফিকেশনটা যদি আমি আবার রিপিট করি তাহলে কি হবে? হাইডেটি ডিফর্ম মোল, ইনভেসিভ মোল, প্লাসেন্টাল সাইট ট্রফোব্লাস্টিক ডিজিজ এন্ড কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমার ভিতর আছে নন মেটাস্টেটিক এন্ড মেটাস্টেটিক। মেটাস্টেটিকের ভিতর আছে লো রিস্ক গ্রুপ এন্ড হাই রিস্ক গ্রুপ। লো রিস্ক গ্রুপের ভিতর কারা পড়বে? ক্রাইটেরিয়া গুলো কি কি? ডিজিজ লিমিটেড হলো লেস দেন 4 মান্থ, ইনিশিয়াল সিরাম বিটা এসিজি লেস দেন 40,000 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল, metastasis limited to the lungs, no prior chemotherapy, no preceding pregnancy. High risk group ভিতর কারা? long duration of the disease more than 4 months, initial serum beta ECG more than 40,000 milli international unit per ml, brain and liver metastasis, failure to prior chemotherapy and following term pregnancy.
এই ক্রাইটেরিয়া যেগুলো মনে রাখতে হবে আমাদের ম্যানেজমেন্টের জন্য, এই লো রিস্ক এবং হাই রিস্ক গ্রুপ আমাদের লাগবে। তাহলে আমরা মেটাস্টেটিকের ভিতর কোরিওকার্সিনোমা, মেটাস্টেটিকের ভিতর লো রিস্ক এবং হাই রিস্ক গ্রুপগুলো আমরা জেনে নিলাম। এখন আসো আমাদের মেইন টপিক আজকের জন্য যেটা, সেটা হলো হাইডেটি ডিফর্ম মোল। হাইডেটি ডিফর্ম মোলটা কি? এটা ডেফিনিশন আছে। এটা ডেফিনিশনটা কি? abnormal condition of the placenta কোথায় যাবে? There are partly degenerative and partly proliferative change of the young chorionic villi. তোমরা তো জানো প্লাসেন্টাল ফর্মেশন কোথা থেকে হয়? প্লাসেন্টাল প্লেট কোরিওনিক ভিলাই থেকে প্রথমে হলো প্রাইমারি, সেকেন্ড এবং টারশারি ভিলাই হয়। এই একটা কোরিওনিক ভিলাইয়ের স্ট্রাকচারে কি থাকে? একটা সেন্ট্রাল কোর থাকে, সেখানে ভেসেল থাকবে, স্ট্রোমা থাকবে, তারপরে থাকবে সাইটোটোপ্লাস্ট, তারপরে থাকবে সিনসাইটোটোপ্লাস্ট। এটা নরমালি একটা প্রলিফারেশন হতেই থাকবে। যখন এটা অ্যাবনর্মালিটি ডেভেলপ করে তখন সেটাই হলো জেস্টেশনাল ট্রফোপ্লাস্টিক ডিজিজ অথবা জেস্টেশনাল ট্রফোপ্লাস্টিক টিউমার অথবা জেস্টেশনাল ট্রফোপ্লাস্টিক নিওপ্লাজম। তাহলে হাইডেটি ডিফর্ম মোলে যদি ডেফিনিশন বলি তাহলে কি বলবো? abnormal condition of the placenta, partly degenerative and the partly proliferative change of the young chorionic villi. তাতে কি হয়? As a result, there is formation of the cluster of small cysts of varying size. একটা ক্লাস্টার ফর্মেশন হবে, যেটা কিসের ক্লাস্টার? এটা সিস্টের ক্লাস্টার। এই সিস্টের ক্লাস্টারগুলো, সিস্টগুলো সাইজ। এখন এই সিস্টের ভিতর কি থাকে? অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড। এই অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড কিভাবে হচ্ছে? এটা ফর্মেশন অফ দ্য মেকানিজম অফ দ্য ভেসিকেল। তাহলে কিভাবে হবে? দেখো, ভিলাসের ভিতর সেল স্ট্রোমা থাকবে, ব্লাড ভেসেল থাকবে, সিনসাইটোটোপ্লাস্ট আর সাইটোটোপ্লাস্ট থাকবে। এটা ভিলাইয়ের একটা স্ট্রাকচার। কিন্তু যখন হাইডেটি ডিফর্ম মোল হবে তখন এই মোলের ভিতর যে সেন্ট্রাল যে ব্লাড ভেসেল যেটা হলো স্ট্রোমা এন্ড দ্য ব্লাড ভেসেলের ভিতর ডিভয়েড অফ ব্লাড ভেসেল, তা ব্লাড ভেসেল থাকবে না। ব্লাড ভেসেল যদি না থাকে তাহলে ডিফিউশনের মাধ্যমে সে নিউট্রিশন নেবে। তাহলে ডিফিউশনের মাধ্যমে যখন এটা নিউট্রিশন নিতে থাকবে তখন সেটা অ্যাবনর্মাল ডিফিউশন, এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড ইন দ্য ভেসিকল হতে পারে। তারপরে স্ট্রমাল ডিজেনারেশনের জন্য তার অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড হতে পারে। যখন অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড হতে থাকে তাহলে তখন কি হবে? একটা সিস্ট ফর্মেশন হবে। যত বেশি ফ্লুইড অ্যাকুমুলেশন হবে তত বড় সিস্ট হবে, যত কম হবে তত ছোট সিস্ট ফর্মেশন হবে। সেই জন্য এটা তো বলছে যে সিস্ট হলো ভেরিয়াস সাইজেস। এই সিস্ট গুলো দেখতে হাইডেটেড সিস্টের মতো মনে হয় বলে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে হাইডেটি ডিফর্ম মোল। বুঝতে পারছো? তাহলে হাইডেটি ডিফর্ম মোলের সিস্টের ফর্মেশন অফ মেকানিজমটা কি সেটা তোমরা জানতে পারলা। তাহলে কি হলো? অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন অফ দ্য ফ্লুইড ইন দ্য সিস্ট ডিউ টু কি জন্য? ডিজেনারেশন হচ্ছে, এক্সেসিভ অ্যাকুমুলেশন হচ্ছে, হয়ে সেটা সিস্ট ফর্মেশন হচ্ছে। এই হইলো তোমার হাইডেটি ডিফর্ম মোল। এই হাইডেটি ডিফর্ম মোল আবার দুই ধরনের হতে পারে। একটা হলো কমপ্লিট মোল আর একটা হলো পার্শিয়াল মোল। কমপ্লিট মোল মানে ফুল প্লাসেন্টাটা ফর্মেশন হয়ে গেছে মোলে, আর পার্শিয়াল মোল হইলো একটা পার্ট অফ দ্য প্লাসেন্টা মোল ফর্মেশন হইলো আর বাকিটা ঠিক থাকলো। সেটা তো কথা মানে তার টার্মিনোলজি থেকেই আমরা বুঝতে পারি। তার টার্মিনোলজি কি? পার্শিয়াল হলে অর্ধেক অথবা সামান্য, কমপ্লিট হলো ফুল। হাইডেটি ডিফর্ম মোল, এই কমপ্লিট মোলটাকে আমরা সাধারণত হাইডেটি ডিফর্ম মোল বুঝে থাকি। তার এখন আসো এই যে হাইডেটি ডিফর্ম মোলের ইনসিডেন্স কত, কি পরিমাণ হয় ইনসিডেন্স। আর আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখো যে আমরা হাইডেটি ডিফর্ম মোল নিয়ে এত কনসার্ন কেন, এই জন্য এটাকে বলা হয়েছে ইট ইজ এ বিনাইন নিউপ্লাসিয়া অফ দ্য কোরিয়ন উইথ ম্যালিগনেন্ট পটেনশিয়াল। তার মানে কি? এখান থেকে ম্যালিগনেন্সি হতে পারে। সেই জন্য আমরা হাইডেটি ডিফর্ম মোল নিয়ে এত বেশি কনসার্ন। আমরা চাই না কোনো পেশেন্ট ম্যালিগনেন্সি হয়ে পরে ডেড হোক, কত কোনো কমপ্লিকেশন হোক, মরবিডিটি, মর্টালিটি এগুলো হোক, এটা আমরা চাই না। তাহলে হাইডেটি ডিফর্ম মোল একটা বিনাইন টিউমার, সেটা থেকে ম্যালিগনেন্ট পটেনশিয়ালিটি আছে বলেই আমরা এটা নিয়ে এত কনসার্ন। এখন আসো ইনসিডেন্স। কি ইনসিডেন্স আছে, এটা কোথায় কেমন আছে ইনসিডেন্স? এটা ভেরি করে কান্ট্রি টু কান্ট্রি। আমাদের দেশ এবং ইন্ডিয়া এটার ইনসিডেন্স হলো 1 in 400 প্রেগন্যান্সি।
আর সবচেয়ে লোয়েস্ট ইনসিডেন্স হইলো ইউএসএ তে, এটার ইনসিডেন্স হইলো 1 in 2000 প্রেগনেন্সি। আর সবচেয়ে বেশি হইলো ফিলিপাইনে, এটার ইনসিডেন্স হইলো 1 in 80। তাহলে ইনসিডেন্স কি? সবচেয়ে বেশি হইলো কোথায় ইনসিডেন্স? ফিলিপাইনে। সবচেয়ে কম হইলো ইউএসএ। আমাদের দেশে হইলো অথবা ইন্ডিয়া আমাদের সাথে রিলেটেড, সেটা ইন্ডিয়া এবং আমাদের দেশে আমরা ইনসিডেন্স ধরি এটা 1 in 400 প্রেগনেন্সি। কোন কোন এরিয়াতে এটা বেশি? ওরা বলছে যে ফিলিপাইন, চাইনা, ইন্দোনেশিয়া, জাপান, ইন্ডিয়া এগুলোতে একটু বেশি হয়। কারণ হলো এগুলো রাইস ইটার, যারা রাইস ইটার সাধারণত মনে করা হয় তাদের হাইড্রেটিভ মোলটা বেশি হতে পারে, কিন্তু অ্যাকচুয়াল কজ তো আসলে জানা নেই। আমরা কজ আসলে এটা আমরা বুঝতে পারবো। তাহলে ইনসিডেন্স কোথায় সবচেয়ে বেশি? ফিলিপাইনে। আমাদের দেশে কত? ইন্ডিয়ার সাথে যেহেতু আমরা আছি, সেটা আমাদের ইনসিডেন্স হলো 1 in 400। আর সবচেয়ে হয় ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চাইনা, জাপান, ইন্ডিয়া এগুলোতে বেশি হয়। এই হইলো তোমার। তাহলে আমরা ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ডেফিনিশন অফ দ্য হাইড্রেটিভ মোল এবং ইনসিডেন্স অফ দ্য মোল আমরা বুঝতে পারলাম। এখন আসো ইটিওলজি, কি কারণে হাইড্রেটিভ মোলটা হচ্ছে। অ্যাকচুয়াল ইটিওলজি আমরা জানি না, কিন্তু আমরা মনে করি সাম ফ্যাক্টর রেসপন্সিবল ফর হাইড্রেটিভ মোল, এটা মনে করা হয়। এবং দেখা গেছে যে হাইড্রেটিভ মোলে প্রিভিলেন্স মানে হাইয়েস্ট হলো যারা টিন এজ প্রেগনেন্সি, 18 এর আগে, যারা 19 ইয়ার্স এর আগে যাদের প্রেগনেন্সি হচ্ছে, তাদের ভিতর ইনসিডেন্সটা একটু বেশি দেখা যায়। আর হলো এজ যদি বেশি হয়, যেমন 35 or more, তাদের ভিতরে ইনসিডেন্সটা একটু বেশি দেখা যায়। আর হলো দেখা গেল যে এটা যে আগেই বললাম যে কোনো কোনো এরিয়া এগুলো বেশি হয়, যেগুলো ফিলিপাইন, চাইনা, ইন্দোনেশিয়া এগুলোতে একটু বেশি হয়। আর নিউট্রিশনটা হলো মেইন ইম্পর্টেন্ট। নিউট্রিশন যদি তার প্রোটিন, অ্যানিমাল প্রোটিন যেটা যদি কম থাকে, ডায়েটারি ইনটেক অফ দ্য লো প্রোটিন যদি থাকে, ইনএডুকেট ইনটেক অফ দ্য প্রোটিন হয়, তাহলে এটার ইনসিডেন্সটা বাড়ে। তারপরে ডিস্টার্ব ম্যাটারনাল ইমিউন সিস্টেম একটা আছে, সাইটোজেনিক অ্যাবনর্মালিটি আছে। আর যদি আগে যদি তার মোলার প্রেগনেন্সি হয়ে থাকে অথবা হাইড্রেটিভ ফর্মের হিস্ট্রি থাকে, তাহলে নেক্সট প্রেগনেন্সিতে এটা রেকারেন্স রেট হলো 1 to 4%। এই হলো তোমার কজেস। আসলে অ্যাকচুয়াল কজ আমরা জানি না, তাহলে কি কি কজ হতে পারে? তাহলে টিনেজ প্রেগনেন্সি একটা কজ, আরেকটা হলো যে ওভার দ্য এজ 35 ইয়ার্স, তারপরে হলো রেচের একটা গ্রুপ ফ্যাক্টর আছে, যেটা ফিলিপাইন, চাইনা, ইন্দোনেশিয়া, জাপান, ইন্ডিয়াতে বেশি হয়। তারপরে ফল্টি নিউট্রিশনের ভিতরে ইনএডুকেট ইনটেক অফ দ্য প্রোটিন, অ্যানিমাল ফ্যাট যদি হয়, তাহলে এটা হতে পারে। ম্যাটারনাল ইমিউন সিস্টেমে যদি অ্যাবনর্মালিটি থাকে, সাইটোজেনিক অ্যাবনর্মালিটি থাকে, আর প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য হাইড্রেটিভ মোল যদি থাকে, তাহলে এই হাইড্রেটিভ মোল হতে পারে। এই হলো তোমার মোটামুটি ইটিওলজি। এখন আসো যে এই যে হাইড্রেটিভ মোল, এটা হলো মাইক্রোস্কোপিক ফিচার এবং দ্য নেকেড আই ফিচারে কি দেখা যেতে পারে। নেকেড আই দেখা যাবে, আমরা তো আগেই বলছি যে এটা ভেরিয়াস সাইজেস বেসিকেল থাকে। এই বেসিকেল গুলো গ্রেপ লাইক স্ট্রাকচার, ঠিক আছে, গ্রেপের মতো মনে হয়। সেগুলো একটু মানে একটার সাথে আরেকটা লেগে থাকে, ক্লাস্টার অফ দ্য বেসিকেল। সেই হলো দেখা গেছে ভেরিয়াস সাইজের বেসিকল আমরা চোখে দেখতে পারবো। যদি তোমরা কখনো ইয়েতে যাও, যে ল্যাবর ওয়ার্ড অথবা ইভাকুয়েশন অফ দ্য মুন দেখে থাকো, তাহলে এটা কখনো তোমরা এটা ভুলবা না। আর মাইক্রোস্কোপিক অ্যাপিয়ারেন্সে দেখা যাবে কি, মাইক্রোস্কোপিক ভিলাস প্যাটার্নটা সে মেইনটেইন করে। বিলাই যেমন আছে, যেমন তার কি কি থাকবে, একটার সাথে আরেকটা লাগানো থাকে, ক্লাস্টার মতো থাকে, সেই বিলাই প্যাটার্ন সে মেইনটেইন করে। অ্যাবনর্মালিটি অফ দ্য বিলাইতে কি হয়, তার সেলের ভিতর তার হলো ডিভাইড অফ ব্লাড ভেসেল এখানে পাওয়া যাবে না, মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে এটাই পাওয়া যাবে। আর আরেকটা আছে যে ওভারিতে কিছু চেঞ্জ আছে। ওভারিতে কি চেঞ্জ আসে? ওভারিতে বড় বড় সিস্ট ফর্মেশন হয়, যেটা প্রেগনেন্সিতে নরমাল হয়, তোমরা তো জানো লুটেয়াল সিস্ট হয়। কিন্তু এই যে হাইড্রেটিভ মোলে ওভারিয়ান টিউমারে খুব বড় বড় সিস্ট ফর্মেশন হতে পারে। তাহলে লুটেয়াল সিস্ট অফ দ্য ওভারি থাকতে পারে। হবেই তা না, ইউজুয়ালি 50% ভিতর এই সিস্টটা থাকে। এই হইলো তোমার চেঞ্জ, মরফোলজিক্যাল চেঞ্জ, যেটা নেকেড আই, মাইক্রোস্কোপিক এবং ওভারিন চেঞ্জ।
এখন আসো ক্লিনিক্যাল ফিচার, আমরা কিভাবে এটা ডায়াগনোসিস করব? তোমরা তো জানো ডায়াগনোসিসের ভিতর আমরা কি সিমটম, সাইন, এক্সামিনেশন, তারপরে হলো ইনভেস্টিগেশন করে আমরা ডায়াগনোসিস করি। তা ক্লিনিক্যাল ফিচারের ভিতর এজটা কি? এজটা তোমাদেরকে আগেই বললাম, সেটা টিন এজ অথবা এজ মোর দ্যান 35 ইয়ার্স। তারপরে আসে যে এটা হলো হাই প্যারিটি, যদি 35 ইয়ার্স হয় তাহলে প্যারিটি তার বেশি হবে, কিন্তু টিন এজ হলো আর্লি মানে লো প্যারিটি। আর অ্যামিনুরিয়া সে কি নিয়ে আসবে, তার অ্যামিনুরিয়া কত থাকবে? ইউজুয়ালি তার হিস্ট্রি দিবে অ্যামিনুরিয়ার অথবা প্রেগনেন্সির হিস্ট্রি দিবে 8 থেকে 12 উইকস। তোমরা এইটার সাথে একটা কনফিউশন করে ফেলো একটোপিক প্রেগনেন্সির সাথে। একটোপিক প্রেগনেন্সির সাথে কথা হলো শর্ট পিরিয়ড অফ অ্যামিনুরিয়া, কিন্তু এখানে কিন্তু শর্ট পিরিয়ড অফ অ্যামিনুরিয়া না। অ্যামিনুরিয়াটা কত? 8 to 12 উইকস অথবা তার চেয়ে বেশিও হতে পারে, 8 to 12 উইকস অথবা মোর দ্যান দ্যাট। ঠিক আছে? তাহলে একটোপিক প্রেগন্যান্সি যখন তোমাদের পড়ানো হবে তখন সেখানে বলবে শর্ট পিরিয়ড অফ অ্যামিনুরিয়া থাকবে। এখানে কিন্তু শর্ট পিরিয়ড অফ অ্যামিনুরিয়ার কথাটা তোমরা বলবা না, তোমরা বলবা এটার প্রেগন্যান্সি অথবা অ্যামিনুরিয়া 8 to 12 উইকস, 8 to 12 উইকস অথবা মোর দ্যান দ্যাট এরকম হতে পারে। তাহলে তার কি সিমটম থাকবে? যেহেতু তার প্রেগন্যান্সি আছে, প্রেগন্যান্সি সিমটম থাকবে। এই প্রেগন্যান্সি সিমটম অ্যাগ্রাভেট করবে কখন? যখন হলো আরো বেশি পরিমাণে মোল ফর্মেশন হবে। এই মোলের ভিতর বেসিক্যালের ভিতর যে ফ্লুইড থাকে, এই ফ্লুইডের ভিতর কি থাকে? এই ফ্লুইডের ভিতর এসিজি থাকে। এসিজির জন্যই তো ভমিটিং হয়। যদি বেশি বেশি এসিজি ব্লাডে আসে তাহলে এক্সেসিভ ভমিটিং হবে। তাহলে কি কি সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে? ভ্যাজাইনাল ব্লিডিং। ভ্যাজাইনাল ব্লিডিং একটা সিমটম, সেটা হলো 90% এর ক্ষেত্রেই সে ভ্যাজাইনাল ব্লিডিং থাকবে। এইটা কেন হচ্ছে? ব্লাডটা ওটা ওভার ডিস্টেনশন অফ দ্য ইউটেরাস হচ্ছে, ডিস্টেনশন হলে সার্ভাইকাল অস ওপেন হয়ে যাচ্ছে, তার ব্লিডিংটা আসতেছে। এই ব্লিডিং এর একটা ক্যারেক্টারিস্টিকও কথা বলা আছে, যেটাকে বলছে হোয়াইট কারেন্ট ইন রেড কারেন্ট জেলি। একটা কথা আছে, তোমরা যখন টেক্সট বুক পড়বা তখন এই কথাটা আসবে, হোয়াইট কারেন্ট ইন রেড কারেন্ট জেলি। ঠিক আছে, হোয়াইট কারেন্ট আসবে কোথায়? রেড কারেন্ট জেলি অথবা জুস যেটাই বলো। তার মানে কি, যে ফ্লুইড যেটা বেসিক্যালি যে ফ্লুইড থাকে সেটা তো থাকবে হোয়াইট, সাদা, আর যেটা ব্লিডিং হবে ব্লিডিংটা হলো লাল। তাহলে এই লাল এবং সাদা একসাথে যদি কম্বাইন্ড না হয়, লালের উপর সাদা একটা লেয়ার দেখা যাচ্ছে, সেই জন্য এটাকে বলা হয়েছে হোয়াইট কারেন্ট ইন রেড কারেন্ট জুস অথবা রেড কারেন্ট জেলি। বুঝতে পারছো? এটা হলো, তোমরা এগুলো না বুঝলেও হবে, কিন্তু কথাটা কি সেটাই জানার জন্য। তাহলে তার সিমটমের হলো পারভেজাইনাল ব্লিডিং সে নিয়ে আসলো। প্রেগনেন্সি উইথ পারভেজাইনাল ব্লিডিং। তোমরা আর্লি প্রেগনেন্সি ব্লিডিং এর ভিতরে একটা কজ তো তোমরা হাইডেটিটি ফর মোর পড়েছো, তাহলে হাইডেটিটি ফর মোরে পারভেজাইনাল ব্লিডিং হলো। আর হলো এটা হলো, তারপরে আসে যে লোয়ার অ্যাবডোমিনাল পেইন, তার পেইন হতে পারে। পেইনটা কেন হলো? ইউটেরাসে একটা ডিস্টেনশন বেশি হলো, একটা হলো কনসিলড হ্যামোরেজ। কনসিলড হ্যামোরেজ তো বুঝো, যে হলো ব্লিডিং হচ্ছে ভিতরে কিন্তু বাইরে আসতেছে না, ভিতরে জমা হচ্ছে, তাহলে ডিস্টেনশন অফ দ্য ইউটেরাসটা হচ্ছে, তার ওভার ডিস্টেনশনের জন্য তার পেইন আসলো। তাহলে প্রথম ডিস্টেনশনটা কেন? abnormal proliferation of the villi, যেটা হলো এক্সেসিভ ফর্মেশন অফ দ্য ভিলাই হচ্ছে। তারপর হলো যে ভিলাইটা মানে ক্লাস্টার সিস্ট ফর্মেশন হচ্ছে এবং অনেক বেশি ডিস্টেনশন হচ্ছে, এটা একটা কজ। আরেকটা কজ হলো যে ইন্টারনাল হ্যামোরেজ হচ্ছে, হ্যামোরেজ হয়ে ওভার ডিস্টেনশন হচ্ছে, সেটা একটা কজ। আরই হলো যে অনেক সময় দেখা যায় ভিলাইগুলো পারফোরেট করে ইউটেরাস ওয়াল মাসেল পেরিমিটার পারফোরেট করার জন্য ইন্টারনাল হেমোরেজ হয়, সেটার জন্য তার পেইন হতে পারে। আর হলো ইউটেরাস তো সবসময় একটা ট্রাই করে তার ভিতরে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটাকে এক্সপালশন করে দেওয়ার জন্য, তাহলে কন্টিনিউয়াস একটা ইউটেরাইন কন্ট্রাকশন আছে, এই কন্ট্রাকশনের জন্য পেইন হতে পারে। তাহলে পেইনের কজ কি কি? ওভার ডিস্টেনশনের জন্য হতে পারে, কনসিলড হ্যামোরেজের জন্য হতে পারে, পারফোরেশনের জন্য হলো, আর হলো ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য হলো। তারপরে সিমটমটা কি? তার হলো এই যে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর জন্য তার অ্যানিমিয়া হতে পারে, পেলোর আসতে পারে, সেটা হলো। আর যেহেতু এসিটি লেভেল এটা ব্লাডে বেশি, সেটা এক্সেসিভ ভমিটিং হতে পারে, ভমিটিং হতে পারে। আর আরেকটা কথা বলছে যে ব্রেথলেসনেস হতে পারে, যে ট্রফোপ্লাস্টিক টিউমার যদি সেলগুলো যদি অ্যাম্বুলিজম ফর্মেশন করে, লিভারে সরি লাংসে যদি অ্যাম্বুলিজম হয় তাহলে সেটা ব্রেথলেস হতে পারে। আরেকটা আছে থাইরোটক্সিক ফিচার।
তার মানে কি থাইরয়েডের যে ফিচার গুলো, যেমন থাইরোটক্সিকোসিস, যেমন তার ট্রেমার হতে পারে, তারপরে হলো যে তার হলো টেকিকার্ডিয়া হতে পারে, এগুলো হতে পারে। এগুলো যে হবেই তা না, এগুলো সাধারণত 2% এগুলো হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমাদের কি হলো, ভ্যাজিনাল ব্লিডিং হলো, তারপরে হলো পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন হলো, আর কনস্টিটিউশনাল সিম্পটমের ভিতর এক্সেসিভ ভমিটিং হলো। এখন আসো যে আরেকটা সিম্পটম আছে যে পারভেজিনাল ব্লিডিং এর সাথে যদি বেসিক্যাল যদি পাস করে, তাই না, বেসিক্যাল যদি প্যাসেজ অফ দ্য বেসিক্যাল যদি হয়, তাহলে আমরা বুঝতে পারবো এটা হলো সত্যি বেসিকুলার মূল, এটা আর অন্য কোনো কিছুর সাথে ডিডি করা লাগবে না। আর এই হলো সাধারণত তার হলো সিম্পটমের ভিতর আছে পারভেজিনাল ব্লিডিং, তারপরে হলো যে পেইন অ্যাবডোমেন, তারপরে আছে তার এক্সেসিভ ভমিটিং, তারপরে হলো প্যাসেজ অফ দ্য গ্রেপ লাইক স্ট্রাকচার। এই হলো তার সিম্পটম। তাহলে আমরা সাইন কি কি পাবো? সাইন তো জানোই, আমি এখন এক্সামিন করে কি কি পাবো, যেহেতু ব্লিডিং আছে, ব্লিডিং এর সাথে তার হয়তো হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন একটা রিলেশন আছে, তার হলো তার এনিমিয়া ডেভেলপ করবে, যেটাকে তোমরা প্যালোর বলো, সেটা আছে। তারপরে আছে কি পার অ্যাবডোমেনে যদি আমরা পালপেট করি তাহলে কি পাবো পার অ্যাবডোমেনে? পার অ্যাবডোমেন পালপেট করে আমরা এখানে কথা আছে যে হাইডেটি ডিফর্ম মোর হলে ইউটেরাসের সাইজ মোর দ্যান দ্য পিরিয়ড অফ দ্য জেস্টেশন ইউজুয়ালি হয়, কিন্তু এটা সবার জন্য না। কত পার্সেন্টের? 70%। দেখা গেছে আমার ইউটেরাসের হাই, তার যদি 12 উইকস এর প্রেগন্যান্সি থাকে, সেটা হাইটটা 16 অথবা 18 উইকস অথবা আরো বেশি হয়। কেন? সেটা হলো যে অ্যাবনর্মাল প্রলিফারেশন অফ দ্য ভিলাই যে হচ্ছে, অ্যাকুমুলেশন অফ দ্য ক্লাস্টার অথবা সিস্ট হয়ে অনেক বড় ইউটেরাস মানে তৈরি করতেছে। তাহলে কি হলো যে সাইজ অফ দ্য ইউটেরাস ইজ মোর দ্যান দ্য পিরিয়ড অফ জেস্টেশন, সেটা কত পার্সেন্টে? সেটা হলো তোমার 70%। আর হলো নর্মাল থাকতে পারে অথবা তার চেয়ে একটু ছোট হতে পারে, সেটা হলো কম পার্সেন্টেজ। ইউজুয়ালি যেটা হয় হাইট অফ ইউটেরাস ইজ মোর দ্যান দ্য পিরিয়ড অফ জেস্টেশন, এটা মনে রাখলে হবে। তারপরে ইউটেরাসের পালপেশনে ইউটেরাস যে ফিলিংসটা আসবে, সেই ফিলিংসটাকে বলা হয়েছে ডাউই ফিলিং, একটা সফট ইলাস্টিক ফিলিং। এই ডাউই ফিলিং এর সাথে, ডাউই ফিলিংটার যদি তুমি এক্সাম্পল বলো, সেটা বলেছে ময়দা যদি তুমি গুলে রাখো, সেটাকে যদি তুমি পালপেট করো, যে ধরনের ফিলিংসটা আছে সেই ফিলিংসটাকে বলা হয়েছে ডাউই ফিলিং। ডাউই ফিলিংটার কজ হিসাবে বলা হয়েছে যেহেতু এখানে কোনো অ্যামনিওটিক ফ্লুইড থাকে না, ভিটাল পার্টও থাকে না, শুধু সিস্ট গুলো থাকে, সেই জন্য তার ফিলিংসটা ডাউই ফিলিং আসে। আর আরো যেহেতু এখানে সিস্ট প্লাসেন্টাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কিসে? সিস্টে, আর এখানে কোনো ফিটাল পার্টও থাকবে না। হাইডেটি ডিফর্ম মোলে এটা ডিভয়েড অফ ফিটাস, তাহলে ফিটাস থাকবে না, তাহলে অ্যাবসেন্স অফ দ্য ফিটাল পার্ট এবং ফিটাল হার্ট সাউন্ড এগুলো আমরা পাবো না। তাহলে পার অ্যাবডোমেনে হাইট অফ ইউটেরাস, ইউটেরাসের কনসিস্টেন্সি, আর হলো ফিটাল পার্ট এবং ফিটাল মুভমেন্ট, এগুলো তোমরা জানতে পারলাম। আর ভ্যাজিনাল এক্সামিনেশন যদি আমি করি, পার ভ্যাজিনাল এক্সামিনেশন আমরা কি পাবো? আমরা দেখবো যে ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল এনলার্জমেন্ট অফ দ্য ওভারি, যেটা আমরা বললাম যে লুটিয়াল সিস্ট ইউজুয়ালি 50% এর বড় বড় দুটো ওভারিতে লুটিয়াল সিস্ট ফর্মেশন হয়। তাহলে আমরা ফর্নিক্স দিয়ে এটা ওভারি পালপেট করে এটা দেখতে পারবো। ঠিক আছে, এই হইলো তোমার সাইন সিম্পটম। তাহলে হাইডেটি ডিফর্ম মোলে পেশেন্ট কি কি সিম্পটম নিয়ে আসবে? প্রেগন্যান্সির কথা বলবে, তারপরে হলো তার ভ্যাজিনাল ব্লিডিং, তারপরে হলো পেইন অ্যাবডোমেন, তারপরে বলবে যে প্যাসেজ অফ দ্য গ্রেপ লাইক স্ট্রাকচার, আর হলো এক্সেসিভ সাইন সিম্পটম অফ দ্য প্রেগন্যান্সি, যেটা বলা হয় হাইপারেমেসিস গ্র্যাভিডারাম। সাইনের ভিতর কি পেলাম? তার হলো ডিপেন্ড অন দ্য লস অফ দ্য ব্লাড, এটার উপর আমরা পেলোর পাবো। তারপরে হলো যে পার অ্যাবডোমেনে আমরা সাইজ অফ ইউটেরাস মোর দ্যান দ্য পিরিয়ড অফ জেস্টেশন, ইউটেরাসের পালপেশনে এটা পাবো হলো ডাউই ফিলিং, তারপরে ফিটাল পার্ট, ফিটাল মুভমেন্ট এবং দ্য ফিটাল হার্ট সাউন্ড আমরা পাবো না, এগুলো অ্যাবসেন্ট থাকবে। ভ্যাজিনাল এক্সামিনেশনে পার ভ্যাজিনাল ব্লিডিং, আর যদি প্যাসেজ অফ দ্য গ্রেপ লাইক স্ট্রাকচার আমি দেখতে পাই তাহলে দেখলাম। আর হলো ইউনিল্যাটারাল অথবা বাইল্যাটারাল দুইটা লুটিয়াল সিস্ট আমরা পাবো। এখন আসো ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমরা কি করব? ইনভেস্টিগেশন হলো আমরা সাধারণত যে কোনো ডিজিজের ইনভেস্টিগেশন একটা ডায়াগনস্টিক পারপাসের জন্য করি, আর এটা হলো ম্যানেজমেন্টের জন্য করি। এখানে ডায়াগনোসিসের জন্য আমরা ইনভেস্টিগেশন যদি করি, তাহলে আমরা ইনভেস্টিগেশন করবো একটা আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য ইউটেরাস অ্যান্ড এক্সাম।
ইউটেরাসের ভিতর এই মোলগুলো আলট্রাসোনোগ্রাফিতে যে অ্যাপিয়ারেন্স নিয়ে আসবে সেটার একটা সুন্দর নাম আছে, সেটা হলো স্নো স্ট্রং অ্যাপিয়ারেন্স আসবে এটা। আর ফিটাল পার্ট থাকবে না, ফিটাল পার্ট অ্যাবসেন্ট থাকবে। ফিটাল পার্ট এবং ফিটাল যদি নাই থাকে, ফিটাল মুভমেন্ট, কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এগুলো তার কিছুই থাকবে না। তাহলে আলট্রাসোনোগ্রাফি স্ট্রং অ্যাপিয়ারেন্স থাকবে। আর ইউরিন প্রেগন্যান্সি টেস্ট ইন হায়ার ডাইলুশন, ডাইলুটেড ইউরিন যদি প্রেগন্যান্সি টেস্ট করি এখানে পজিটিভ আসবে। বলছে যে ডাইলুট যদি তুমি এত করো 1/200 অথবা 1/500, ইউরিন প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসবে। হাই লেভেল অফ দ্য সিরাম বিটা ইসিজি পাওয়া যাবে। এই হলো তোমার ডায়াগনস্টিক। আরো আছে যেগুলো হলো যে তোমার হলো যদি ইয়ে হয় হেপাটিক ইনভলভমেন্ট অথবা থাইরোটক্সিক আছে, ওগুলো যদি ইনভেস্টিগেশন করি অ্যাসোসিয়েটেড ওগুলো ইনভেস্টিগেশনের রিপোর্ট পাওয়া যাবে। আমরা ব্লাড গ্রুপিং এবং কমপ্লিট ব্লাড কাউন্ট করি, তাহলে অ্যানিমিয়ার ফিচার পাওয়া যাবে। তাহলে আমাদের ডায়াগনস্টিক টুল হলো একটা আলট্রাসোনোগ্রাফি আর হলো বিটা ইসিজি। বিটা ইসিজি ইউরিন প্রেগন্যান্সি টেস্ট ইন ডাইলুটেড, আর হলো সিরাম ব্লাডের সিরাম বিটা ইসিজি। এটা হলো আমার ডায়াগনস্টিকের জন্য। আর ম্যানেজমেন্টের জন্য তোমার ব্লাড গ্রুপিং করতে হবে, তার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন এগুলো তোমার করতে হবে। এটা আর এটা আছে যে প্লেন এক্সরে অ্যাবডোমেন মেটাস্টেসিস লাংসে সবচেয়ে আগে যায় হলো 30 পয়েন্ট যদি কার্সিনোমা করিও কার্সিনোমা হয়ে থাকে তাহলে মেটাস্টেসিসটা প্রথম যাবে হলো লাংসে। সেই জন্য প্লেন এক্সরে অ্যাবডোমেন আমরা প্লেন এক্সরে যেটা চেস্ট এক্সরেটা পিওভিও আমরা করতে পারি, এবং এটা আমাদের ম্যানেজমেন্টের জন্য চেস্ট এক্সরে আমাদের ম্যান্ডেটরি। কি জন্য এটা লাংসে কোনো মেটাস্টেসিস আসছে কিনা সেটা কনফার্ম করার জন্য। আরো কিছু ওরা বলছে যে ডেফিনিটিভ ডায়াগনোসিস যদি আমরা করতে চাই তাহলে বেসিক যদি আমরা হিস্টোপ্যাথোলজি এক্সামিন করি তাহলে একটা কনফার্ম একটা ডায়াগনোসিস চলে আসবে, যেটা হচ্ছে হাইডেন্টিটি ফর্মুল। তাহলে ইনভেস্টিগেশন বুঝতে পারছো কি কি ইনভেস্টিগেশন গুলো আমরা করব হাইডেন্টিটি ফর্মুলের জন্য। তাহলে ডায়াগনোসিসের জন্য আমরা কি করলাম, আলট্রাসোনোগ্রাফি করলাম আর হলো বিটা ইসিজি করলাম। এখন সিরামের জন্য এটা করতে পারি, আর ইউরিন প্রেগন্যান্সি টেস্ট করে আমরা করতে পারি। ইউরিন প্রেগন্যান্সি টেস্টে যদি হাই ডাইলুটেড ইউরিন করি তাহলে স্যার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসবে। কত ডাইলুটেড পজিটিভ আসতে পারে, 1/200 অত থেকে 1/500 ডাইলুটেড পর্যন্ত তার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসতে পারে। ব্লাড গ্রুপিং করলাম আর হলো কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম আর হলো একটা এক্সরে চেস্ট পিএবি করলাম। আর সিটি আমাদের কথা আছে, এগুলো আমাদের ডায়াগনোসিসের জন্য আমাদের এটা এসেনশিয়াল না, বইয়ে যদি এগুলো লেখা আছে। এখন আসো যে হাইডেন্টিটি ফর্মুলের সাথে আমরা তো জানি যে কোনো ডিজিজের সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, তাই না? ডিডি আমরা করতে পারি। যেহেতু এটা প্রেগন্যান্সি আছে এবং পারভেজিনাল ব্লিডিং আছে, তাহলে অ্যাবর্শনের সাথে এটা কোরিলেট করতে পারি। অ্যাবর্শন থ্রেটেন্ড অ্যাবর্শন হতে পারে, মিসড অ্যাবর্শনের সাথে করতে পারি। আর হলো এটা মোর দ্যান দ্য পিরিয়ড অফ জেস্টেশন, তার মানে কি ডিউরেশন অফ দ্য জেস্টেশনের সাথে হাইট অফ দ্য ইউটেরাস অনেক বড়, তাহলে মাল্টিপল প্রেগন্যান্সির সাথে একটা ডিডি আসতে পারে। আরো আসতে পারে যদি প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড উইথ ফাইব্রয়েড ইউটেরাস অথবা ওভারিয়ান টিউমার যদি হয় তাহলে সেটা ডিডি হতে পারে। তাহলে হাইডেন্টিটি ফর মোলের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমরা কি কি করতে পারি, একটা হলো অ্যাবর্শন, একটা প্রেগন্যান্সি উইথ ফাইব্রয়েড ইউটেরাস, প্রেগন্যান্সি উইথ ওভারিয়ান টিউমার, এন্ড মাল্টিপল প্রেগন্যান্সি। এই হলো তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দ্য হাইডেন্টিটি ফর মোল। এখন আসো এই হাইডেন্টিটি ফর মোলের কি কি কমপ্লিকেশন হতে পারে। কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা হলো ইমিডিয়েট কমপ্লিকেশন আর এটা হলো লেট কমপ্লিকেশন। ইমিডিয়েট কমপ্লিকেশনের ভিতর যে ব্লিডিং যদি এক্সেসিভ হয়, এক্সেসিভ ব্লিডিং এর জন্য ব্লিডিং হতে হতে সে শকে চলে যেতে পারে। তাহলে এই ব্লিডিংটা কেন হয়, কেন ব্লিডিংটা হচ্ছে, আমরা সিমটমসের ভিতর তো বললাম পারভেজিনাল ব্লিডিং। এই ব্লিডিংটা কেন হচ্ছে এটা সেপারেশন অফ দ্য ভেসিকল ফ্রম দ্য অ্যাটাচড ডেসিডুয়া। ডেসিডুয়া তো জানো ইউটেরাসের ওয়াল থেকে এই ডেসিডুয়া যদি সেপারেট হয় তাহলে ডেসিডুয়াটা হয়ে গেল, ওখান থেকে তার ব্লিডিং হতে পারে। তারপরে ব্লিডিং আরো কিভাবে হতে পারে, যদি মোলটা আমরা তো আগে বলছিলাম যে ইন্টারনাল হেমোরেজটা হয় তার পারফোরেশন অফ দ্য মোল, যেটা হলো পেইনের একটা কজ আমরা বলছিলাম। পেইন মোল যদি পারফোরেট করে পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে যায় তাহলে ইন্টারপেরিটোনিয়াল হেমোরেজ হতে পারে। আরো হেমোরেজ হতে পারে যদি মোলটা ইভাকুয়েট করার সময় যদি ইউটেরাসটা আমরা পারফোরেট করে ফেলি, সেটার জন্য ব্লিডিং হতে পারে। আর হলো আরো যদি কি হতে পারে, আর হলো যে ইনজুরি, যদি আমরা অ্যাটনি ইউটেরাস আমরা ইভাকুয়েট করে দিলাম কিন্তু ইউটেরাসটা কন্ট্রাক্ট করতেছে না, ইউটেরাসের কন্ট্রাকশন যদি না হয় তাহলে ইউটেরাস অ্যাটনিসিটি ডেভেলপ করবে। অ্যাটনিসিটি অফ দ্য ইউটেরাস অলসো কজ মানে হেমোরেজ।
তাহলে এক্সেসিভ হ্যামোরেজ হতে হতে সে শকে চলে যেতে পারে। আরেকটা হতে পারে তার ইনফেকশন হতে পারে, সেপসিস হতে পারে। কেন তার সেপসিস হবে? তোমরা তো জানো যখন প্রেগনেন্সি হয় ওরিয়ন অ্যামনিয়ন দিয়ে তার কি হবে, সার্ভাইকাল অসটা যেটা সেটা কভার করা থাকে, কিন্তু অ্যামনিয়ন কোরিয়ন নাই। তাহলে ডাইরেক্ট কমিউনিকেশন উইথ এক্সটার্নাল ওয়ার্ল্ড উইথ দ্য ইউটেরাইন ক্যাভিটি, তাহলে এখানে সেপসিস হওয়ার চান্স থাকবে। তাহলে একটু একটু করে ব্লিডিং হতেই থাকে, আর ভিতরে ব্লিডিং জমতেছে, ওই যে ক্লটেড ব্লাড সেগুলো নিডেশন হিসেবে কাজ করতেছে ব্যাকটেরিয়াল গ্রোথের জন্য, সেই জন্য তার সেপসিস হতে পারে। আর পারফোরেশনের কথা তো বললাম, পারফোরেশনের একটা কজ, যেটা কেন পারফোরেশন হতে পারে সেটা হলো মোল যদি পারফোরেট করে মাসেল বেদ করে মেট্রিয়াম বেদ করে ইউটেরাইন ক্যাভিটিতে চলে যায়, পেরিফেরাল ক্যাভিটিতে চলে যায়, তাহলে পারফোরেশন। তারপরে যদি ডিএনসি করার সময় যদি কোনো ইনজুরি হয়ে যায় সেটার জন্য তোমার পারফোরেশন হতে পারে। আর আরেকটা আছে পালমোনারি ইনসাফিসিয়েন্সি, যদি অ্যাম্বুলিজম হয়ে যায়, এটা যদিও ভেরি ভেরি রেয়ার কজ, কিন্তু তারপরেও এটা একটা কমপ্লিকেশন হিসেবে আছে। আর বলছে যে কোয়াগুলেশন ফেইলিওর, এটাও একটা লেট মানে ভেরি রেয়ার কমপ্লিকেশন। তো এটাতে কেন হবে, ফিব্রিন ডিপোজিট হবে, প্লাটলেট অ্যাক্টিভেট হবে, কোথায় হবে, ওই যে বেসিকুলার ভিতর, বেসিকুলার ট্রির ভিতর এগুলো জমে জমে থাকলো, তাহলে কোয়াগুলেশন ডিফেক্ট হবে, এটা হতে পারে। তাহলে কমপ্লিকেশন, ইমিডিয়েট কমপ্লিকেশনের ভিতর আমাদের কি কি আছে, হ্যামোরেজ শক, তারপরে আছে সেপসিস, পারফোরেশন, অ্যাকুট পালমোনারি ইনসাফিসিয়েন্সি এন্ড কোয়াগুলেশন ফেইলিওর। আরেকটা কমপ্লিকেশন বলা হয় সেটা হলো যে প্রি অ্যাক্লামশিয়া। তোমরা তো জানো প্রি অ্যাক্লামশিয়া ডিফাইন যখন তোমরা করবা সেটা হলো 20 উইকস অফ প্রেগন্যান্সি পরে হাইপারটেনশন ডেভেলপ করবে, এই করবে, তাহলে প্রি অ্যাক্লামশিয়া। কিন্তু মোলের ক্ষেত্রে, হাইড্রেটিভ মোলের ক্ষেত্রে সেটা হলো বিফোর 20 উইকস অফ প্রেগন্যান্সির আগেও প্রি অ্যাক্লামশিয়া হতে পারে। এটাও একটা কমপ্লিকেশন অফ দা হাইড্রেটিভ মোল। এখন আসো লেট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশন তো একটাই আমরা জানি, সেটা কি কোরিওকার্সিনোমা, যেটার জন্য আমরা বেশি অরিক থাকি, সেটা হলো লেট কমপ্লিকেশন হলো কোরিওকার্সিনোমা। কোরিওকার্সিনোমা এটা কার মানে কাদের এটা হবে, ইনসিডেন্স কত, কোরিওকার্সিনোমাতে বলা হয়েছে যে 1 থেকে 4% এর কোরিওকার্সিনোমা হতে পারে যা হাইড্রেটিভ মোল থেকে। তাহলে এটা রিস্ক ফ্যাক্টর কারা, কাদের কোরিওকার্সিনোমা হচ্ছে, কারো হতে পারে, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে রিস্ক ফ্যাক্টর গুলো কারা। পেশেন্টের এজ যদি মোর দেন 40 হয়ে থাকে, সেটা প্যারিটি কম হোক অথবা বেশি হোক, এজ একটা ফ্যাক্টর। আর প্যারিটির জন্য বলছে 3 or more প্যারিটি, মানে 3 or 2 প্যারিটি তো বুঝো তার কতগুলো তার বাচ্চা আছে, ভাইবেল এজে তার ডেলিভারি হয়েছে, সেটা হলো তার প্যারিটি হলো যে 3 অথবা তার চেয়ে বেশি। আর হলো সিরাম বিটা এসসিজি, যেটা আমরা লো রিস্ক হাই রিস্কে আমরা পড়ছিলাম মেটাস্টেসিসের ভিতর, এখানে হলো কোরিওকার্সিনোমা যদি ডেভেলপ হতে চায় তাহলে ইনিশিয়াল সিরাম বিটা এসসিজি 1 লাখ অথবা তার চেয়ে বেশি মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল হতে হবে। তারপরে ইউটেরাসের সাইজও একটা ফ্যাক্টর, ইউটেরাস সাইজ যদি 20 উইকস অথবা তার চেয়ে বেশি হয়। তারপরে হলো প্রিভিয়াস হিস্ট্রি, যদি মোলার প্রেগন্যান্সি থাকে, আগেও তার মোলার প্রেগন্যান্সি হয়েছে, এখন আবারও হাইড্রেটিভ মোল হলো, তাহলে সেটাও তার একটা কজ। আরেকটা বলছিলাম যে আমরা বললাম যে ওভারিতে যে সিস্ট গুলো হলো থিকা লুটিয়াল সিস্ট, এই থিকা লুটিয়াল সিস্টের সাইজ যদি মোর দ্যান 6 সেন্টিমিটার অথবা তার চেয়ে বেশি হয়, এগুলো হলো রিস্ক ফ্যাক্টর, যেটা হলো কোরিওকার্সিনোমা ডেভেলপ করতে পারে। তাহলে কোরিওকার্সিনোমা ডেভেলপ করার জন্য রিস্ক ফ্যাক্টর কারা, প্রথম হলো এজ মোর দেন 40, তারপরে আসে প্যারিটি মোর দেন 3, সিরাম বিটা এসিটি ইনিশিয়াল লেভেল এটা মোর দেন 1 লাখ মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল, ইউটেরাসের সাইজ মোর দেন 20 উইকস, previous history of the molar pregnancy, and the theca luteal cyst size more than 6 centimeter. এই হইল তোমার রিস্ক ফ্যাক্টর ফর কোরিওকার্সিনোমা। তাহলে আমরা কমপ্লিকেশন জানলাম, ইমিডিয়েট কমপ্লিকেশন এবং লেট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশনের হলো মেইন কমপ্লিকেশন হলো কোরিওকার্সিনোমা, আর কোরিওকার্সিনোমার হাই রিস্ক ফ্যাক্টর যারা, হাই রিস্ক গ্রুপ যারা, সেটা তোমরা জানতে পারলাম। এখন আসো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের প্রিন্সিপাল কি, ম্যানেজমেন্ট করতে হলে তার হলো প্রথম সাপোর্টিভ ম্যানেজমেন্ট, তারপর হলো ইভাকুয়েশন অফ দ্য মোল, তারপর হলো ফলো আপ। এই 3টা জিনিস করতে হবে। শুধু আমি ট্রিটমেন্ট করে ছেড়ে দিলাম সেটা না,
ডেফিনেটিভ ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়াটাই তার মেইন ট্রিটমেন্ট না। ট্রিটমেন্টের ভিতর হলো তার যে কনস্টিটিউশনাল সিমটম, মনে করো তার এনিমিয়া আছে, এনিমিয়া কারেকশন করতে হবে, ইনফেকশন আছে, ইনফেকশন কারেকশন করতে হবে, তারপরে হচ্ছে মোল্ড যেটা ইউটেরাসের ভিতরে আছে সেটা বের করতে হবে, এবং তার অবশ্যই ফলো আপে রাখতে হবে। সেই জন্য বলছে যে তোমার প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের ভিতর আছে সাপোর্টেড থেরাপি, সাকশন ইভাকুয়েশন, কাউন্সিলিং ফর রেগুলার ফলো আপ। তাহলে কি কি হলো? সাপোর্টিভ থেরাপি, সাকশন ইভাকুয়েশন অফ দ্য মুড, আর হলো কাউন্সিলিং ফর দ্য রেগুলার ফলো আপ। এই হলো তোমার তিনটা প্রিন্সিপাল। এখন সাপোর্টিভ ম্যানেজমেন্টের কথা তো তোমাদেরকে বললামই। সাপোর্টিভ ম্যানেজমেন্টে কি হবে, যে অ্যাকর্ডিং টু দ্য অ্যামাউন্ট অফ দ্য ব্লিডিং এর উপর ডিপেন্ড করে তার ব্লাড ট্রান্সফিউশন লাগলে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, তারপরে হলো যদি সে শকে থাকে শকের ম্যানেজমেন্ট দিতে হবে, তারপরে হলো যে তার যদি ইনফেকশনের সাইন থাকে তাহলে ইনফেকশনে কন্ট্রোল করতে হবে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে। এই হলো তোমার সাপোর্টিভ ম্যানেজমেন্ট। তারপরে আসো ডেফিনেটিভ ম্যানেজমেন্ট, যেটা আমরা ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাস। ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাস আমরা কি করি? সাকশন ইভাকুয়েশন করি। এখন এই সাকশন ইভাকুয়েশন করতে হলে সার্ভিক্সটা দেখতে হবে না? সার্ভিক্সের যদি ওপেন থাকে তাহলে তো আন্ডার দিয়ে তুমি সরাসরি সাকশন ইভাকুয়েশন করে ফেলতে পারবা। আর যদি সার্ভিক্স যদি ওপেন না থাকে, ক্লোজ থাকে, তাহলে আগে সার্ভিক্সকে ডাইলেট করতে হবে, তারপর সাকশন ইভাকুয়েশন করতে হবে। আমরা সার্ভিস ডাইলেট ইউজুয়ালি করি মিসোপ্রস্ট্রল দিয়ে, পার ভ্যাজাইনা মিসোপ্রস্ট্রল ইউজ করে আমরা সার্ভিক্সের ডাইলেটেশন করি, দেন সাকশন ইভাকুয়েশন করি। তাহলে ডেফিনেটিভ ট্রিটমেন্টের ভিতর হলো তার সাকশন ইভাকুয়েশন, ইভাকুয়েশন অফ দ্য ইউটেরাস, ইভাকুয়েশন অফ দ্য মুভ, তুমি যে নামেই বলো। এখন এই ইভাকুয়েশন করার সময় কিছু কমপ্লিকেশন হতে পারে। কি কি কমপ্লিকেশন হতে পারে? যেমন পারফোরেশন হতে পারে, এক্সেসিভ হেমোরেজ হতে পারে এগুলা, কিন্তু অ্যানেস্থেটিক হ্যাজার্ড হতে পারে। একটা বড় কমপ্লিকেশন, কিন্তু এটা অনেক রেয়ার, সেটার কথা বলা হয়েছে পালমোনারি ইনসাফিসিয়েন্সি। পালমোনারি ইনসাফিসিয়েন্সি কেন হবে? পালমোনারি এম্বোলিজমের জন্য। সেটা হতে পারে, সেটা একটা গ্রেভফুল কন্ডিশন, যেটার জন্য পেশেন্ট ডেড হতে পারে। আর এটা হলো থাইরোটক্সিক, যেটা থাইরয়েড স্টর্ম। থাইরয়েড স্টর্ম কত হলো, যে যার যদি থাইরোটক্সিক ফিচার গুলি থাকে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার পর, তাহলে কি হবে? হাইপারথার্মিয়া হতে পারে, তারপর হলো কনভালশন, কমা, কার্ডিয়াক অ্যারেস্ট, এগুলো হতে পারে, এবং পেশেন্ট আলটিমেটলি ডেড হতে পারে। এটা হলো ভেরি ভেরি রেয়ার কমপ্লিকেশন, কিন্তু এই কমপ্লিকেশনও হতে পারে। তাহলে ডিউরিং ইভাকুয়েশন আমার কি কি কমপ্লিকেশন হতে পারে? পারফোরেশন হতে পারে ইউটেরাসে, এক্সেসিভ ব্লিডিং হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে, অথবা তার পালমোনারি ইনসাফিসিয়েন্সি হতে পারে, আর হলো থাইরয়েড স্টর্মও হতে পারে। এই হলো তোমার কমপ্লিকেশন ডিউরিং ইভাকুয়েশন। তাহলে আমাদের ট্রিটমেন্ট কি ইভাকুয়েশন এন্ড অফ ইউটেরাইন ক্যাভিটি? ইভাকুয়েশন করতে হবে, সেটা সাধারণত আমরা সাকশন ইভাকুয়েশন করি। আরেকটা ট্রিটমেন্ট আছে হিস্টেরেক্টমি, মানে ইউটেরাসটা আমি কেটে ফেলে দিলাম, সেটাও করতে পারি, কিন্তু এটা তো আমরা সবারই করবো না। এটা করার ইন্ডিকেশন কিছু আছে, ইউজুয়ালি আমরা এখন এটা করি না, কিন্তু আমরা সাকশন ইভাকুয়েশন ইউজুয়ালি করি। কিন্তু যদি করতে হয় কোন ইন্ডিকেশনে আমরা হিস্টেরেক্টমিটা করব? যেহেতু এটা ম্যালিগনেন্ট পটেনশিয়াল, এটা হলো ম্যালিগনেন্ট হতে পারে, যদি তার ফ্যামিলি কমপ্লিট হয়, এজ 35 এর উপরে হয়, তাহলে সেটা করতে মানে হিস্টেরেক্টমি করা যেতে পারে। তারপরে বলছে আনকন্ট্রোল হ্যামোরেজ, সেটা হলো আগে থেকে ব্লিডিং হচ্ছে, এত বেশি ব্লিডিং হচ্ছে, কোনো উপায়ে কন্ট্রোল করা যাচ্ছে না পেশেন্টের লাইফ সেভিং এর জন্য, তখন এটা হিস্টেরেক্টমি করা যেতে পারে। অথবা যে পারফোরে মানে ইউটেরাসে যখন ইভাকুয়েশন করা হচ্ছে এত বেশি ব্লিডিং হচ্ছে, সেটাও কন্ট্রোল করা যাচ্ছে না, ডিউরিং ইভাকুয়েশন পারফোরেশনের জন্য হতে পারে, এবং এক্সেসিভ ব্লিডিং এর জন্য এটা হতে পারে। এই হইলো তোমার হিস্টেরেক্টমির ইন্ডিকেশন। তাহলে ইন্ডিকেশনটা কি বলবো? ইজ মোর দেন 35, যদি তার প্যারিটি যদি হয়, যে ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তার ইউটেরাস আর দরকার নাই, তার ম্যালিগনেন্ট পটেনশিয়ালি যেহেতু আছে, ইউটেরাসটা আমরা স্যাক্রিফাইস করে দিলাম। আর হলো এক্সেসিভ হ্যামোরেজের জন্য যদি হয়, এই হ্যামোরেজটা কেন হতে পারে? সেটা হলো আগে থেকেই এক্সেসিভ ব্লিডিং, এত বেশি ব্লিডিং যেটা কন্ট্রোল করা যাচ্ছে না, অথবা তার হলো ডিউরিং ইভাকুয়েশন এক্সেসিভ ব্লিডিং অথবা পারফোরেশন যদি হয়, তাহলেও সেটা ইভাকুয়েশন করার সময়, অথবা তার হলো যে এক্সেসিভ ব্লিডিং দেখে তার হিস্টেরেক্টমি করার ইন্ডিকেশন থাকতে পারে। এই হইলো তোমার হিস্টেরেক্টমির ইন্ডিকেশন। এখন আসো যে ফলো আপ, যেটা ট্রিটমেন্টের একটা পার্ট এন্ড পার্সেল হলো ফলো আপ। এটা অবশ্যই ফলো আপ করতে হবে। কেন ফলো আপ করতে হবে? সেটা হলো ম্যালিগনেন্ট পটেনশিয়াল। এই ফলো আপটা, মোলের ফলো আপটা আমরা কতদিন করব? 1 ইয়ার পর্যন্ত। তো ফলো আপ পিরিয়ডে সে কিন্তু প্রেগনেন্ট হতে পারবে না,
এটার জন্য তার কন্ট্রাসেপশন ইউজ করতে হবে। কি কন্ট্রাসেপশন ইউজ করবো আমরা এটা পরে আসতেছি। এখন আসে ফলো আপ প্রোটোকল। ফলো আপ আমরা কতদিন করব? 1 বছর পর্যন্ত। এই ফলো আপটা আমরা কিভাবে করব? ইন্টারভ্যালটা কি? কতদিন পর পর পেশেন্ট আমার কাছে আসবে? পেশেন্ট আসবে হলো 1 উইক ইন্টারভ্যালে সে আসতে থাকবে যতক্ষণ পর্যন্ত তার নেগেটিভ না হবে বিটা এসিটি। সেটা ইউরিন প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ হোক অথবা সিরাম বিটা এসিটি নেগেটিভ হোক। তাহলে 1 উইক ইন্টারভ্যালে সে আসতে থাকবে। সাধারণত দেখা যায় সেটা হলো 2 মাসের ভিতর, উইদিন ওরা বলছে যে 56 ডেজ অথবা 4 থেকে 8 উইকস এর ভিতরে এটা নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হওয়ার পর তাহলে 1 মান্থ ইন্টারভ্যালে আসবে 6 মাস পর্যন্ত। তারপরে একদম লাস্টে 12 মাসের সময় একবার আসবে। তাহলে আগে যেটা ছিল বলছে যে 1 উইক ইন্টারভ্যালে তুমি ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করলা, এটা নেগেটিভ হওয়ার পর 3 কনজিকিউটিভ নেগেটিভ হতে হবে, কিন্তু এখন সেটা বলে না। এখন বলে যে 1 উইক ইন্টারভ্যালে আসলাম, যখন এটা নেগেটিভ হয়ে গেল তারপর 1 মান্থ ইন্টারভ্যালে সে আসবে 6 মাস পর্যন্ত। তারপরে লাস্টে একটা ফলো আপ আসবে। বুঝতে পারছো ফলো আপটার ইন্টারভ্যালটা কি? 1 উইক ইন্টারভ্যালে আপ টু নেগেটিভ অফ দা বিটা এসিটি, তারপরে আসবে 1 মান্থ ইন্টারভ্যালে আপ টু 6 মান্থ পর্যন্ত, তারপরে আসবে লাস্টে একটা ফলো আপ। এই হলো তোমার ফলো আপের ইন্টারভ্যাল। ফলো আপের প্রোটোকল কি? ফলো আপে সে আমরা মানে কি দেখবো? ফলো আপের প্রোটোকলটা হলো যে ফলো আপ যখন আসবে তখন আমরা তার হিস্ট্রি নিব, এক্সামিন করব এবং বিটা সিরাম বিটা এসিজি অথবা ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট এটা আমরা করব। প্রথম দিকে যেহেতু ইউরিনারি মানে ব্লাডে বিটা এসিটি লেভেল বেশি থাকে, ইউরিনে প্রেগন্যান্সি টেস্ট করে আমরা সেটা কনফার্ম করতে পারবো। লেট মানে লাস্টের দিকে মানে সিরাম বিটা এসিটি করে এসে করাটাই বেস্ট। তাহলে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন, পেশেন্টকে আমি কি জিজ্ঞেস করব? পেশেন্টের কাছ থেকে আমি জানতে চাবো তার ইরেগুলার পারভেজেনাল ব্লিডিং আছে কিনা, তার কোনো কাশি আছে কিনা, তার কোনো শ্বাসকষ্ট আছে কিনা অথবা হেমোক্রাইসিস আছে কিনা। এই হলো তার হিস্ট্রি থেকে আমরা জানলাম। তার হিস্ট্রি থেকে আমরা কি কি জানবো? ইরেগুলার পারভেজেনাল ব্লিডিং, কফ, হেমোক্রাইসিস, ব্রেথলেসনেস। আর এক্সামিন কি করব? আমি ক্লিনিক্যালি কি এক্সামিন করব? পার অ্যাবডোমেনে আমি ইউটেরাসের সাইজটা দেখব, তার লোটিয়াল সিস্টটা কেমন, ইউটেরাসটা বড় হচ্ছে, ইনভলিউশন তার ঠিকমতো হচ্ছে কিনা নাকি সাব ইনভলিউশন হচ্ছে। তারপরে হলো তার হলো পার ভ্যাজাইনাল এক্সামিন যদি করি অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালে কোনো ডিপোজিট আছে কিনা সেটা দেখব। আর এবং পার ভ্যাজাইনাল এক্সামিন করে লুটিয়াল সিস্ট গুলো দেখব, যে লুটিয়াল সিস্ট গুলো সেটা ছোট হয়ে যাচ্ছে নাকি একই রকম আছে না বড় হচ্ছে। ইউজুয়ালি লুটিয়াল সিস্ট গুলো 2 থেকে 3 মাসের ভিতর ইভাকুয়েশন অফ দ্য মোলে রিগ্রেস করে যায়, কিন্তু এগুলো পারসিস্ট যদি থাকে তখন সেটা অ্যাবনর্মাল। আর ইনভেস্টিগেশন কি করবো? ইনভেস্টিগেশন তো বললাম যে ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করবো, এগুলো যতক্ষণ পর্যন্ত নেগেটিভ না আসে তো করতেই থাকবো, প্রত্যেকটা ফলো আপে এটা করবো। এবং লেট টাওয়ারে আমরা যদি কনফার্ম করতে চাই তখন এটা সিরাম বিটা এসিটি লেভেলটা আমরা দেখবো। আরেকটা হলো এক্স-রে টেস্টের কথা বলা আছে। আমরা সাধারণত ইভাকুয়েশন করার আগে সিরাম বিটা এসিটি লেভেল যেমন দেখি এবং একটা যদি সাসপেক্টেড কেস মনে করি একটা এক্স-রে টেস্ট করি। এখন ফলো আপের সময় যদি সে দেখা প্রথম এক্স-রেতে তার যদি কোনো শ্যাডো আছে, ক্যানন বল শ্যাডো অথবা সেকেন্ডারি ডিপোজিট অফ দ্য লাংস যদি থাকে, তাহলে আমরা কি করব? 4 উইকস ইন্টারভ্যাল এটা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তার এক্স-রে রিপোর্টটা নরমাল না আসে। আর যদি প্রথম এক্স-রে রিপোর্টটা নরমাল হয় তাহলে কি করব? কখন? যখন দেখলাম যে তার হলো সিরাম বিটা এসিজি লেভেল নরমালে আসতেছে না, তখন হয়তো আমরা এক্স-রে করতে পারি। প্রথম এক্স-রে যদি নরমাল থেকে আমরা সাধারণত ইউজুয়ালি এক্স-রে টেস্ট আমরা ইনভেস্টিগেশনে করতে চাই না। আর প্রথম এক্স-রেতে যদি আমরা কোনো সেকেন্ডারি ডিপোজিট পাই, কিসের এক্স-রে? চেস্ট এক্স-রে। কোনো ডিপোজিট পাই তখন 1 মাস ইন্টারভ্যালে ওকে এক্স-রে করব এবং যতক্ষণ পর্যন্ত এই শ্যাডোটা না যাবে ততদিন পর্যন্ত এটা করব। তাহলে ইনভেস্টিগেশন আমরা কি করলাম? ইনভেস্টিগেশন ইউরিন প্রেগন্যান্সি টেস্টটা করলাম আর হলে একটা এক্স-রে টেস্ট করলাম। আর যদি ইরেগুলার পারভেজানাল ব্লিডিং এর হিস্ট্রি থাকে তখন আমরা আলট্রাসোনোগ্রাম আমরা করতে পারি। আলট্রাসোনোগ্রাফি করে দেখি রিজেনারেশন অফ দ্য মোল হলো কিনা, ওর ভিতরে অন্য কোনো অ্যাবনর্মালিটি অ্যাপিয়ার করছে কিনা। এই হলো তোমার ইনভেস্টিগেশন।
ঠিক আছে? ফলো আপের ইনভেস্টিগেশন। তা ফলো আপটা তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। যখনই মোলার প্রেগন্যান্সি থাকবে তখনই কিন্তু তোমার ফলো আপটা হলো ম্যান্ডেটরি। তাহলে ফলো আপে কি করব আমরা? কখন আসতে বলবো? 1 উইক ইন্টারভ্যালে আসবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত সিরাম বিটা অ্যাসিডি লেভেল নরমাল না হয় অথবা ইউরিন প্রেগন্যান্সি টেস্ট নরমাল না হয়। তারপরে আসবে 1 মান্থ ইন্টারভ্যালে 6 মাস পর্যন্ত। যেহেতু 1 বছরের তার ফলো আপ, তাহলে লাস্টে একটা ফলো আপে আসবে। ফলো আপের প্রটোকলটা কি? ফলো আপে কি কি দেখবো? হিস্ট্রি, এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন করব। হিস্ট্রিতে কি আমরা জানতে চাবো? ইরেগুলার পারভেজিনাল ব্লিডিং, তারপরে হলো যে তার কি আছে কিনা, কাশি আছে কিনা, ব্রেথলেস আছে কিনা, তারপর হলো হিমোপ্টাইসিস আছে কিনা, এগুলো আমরা জানতে চাবো। এক্সামিন করে কি দেখবো? ইউটেরাসে দেখবো, তারপর লুটিয়াল সিস্ট গুলো দেখবো। পারভেজিনাতে সেটা আমরা কোনো ভেজাইনাতে কোনো ডিপোজিট আছে কিনা সেটা দেখবো। তারপরে ইনভেস্টিগেশনের ভিতর আমরা করবো কি? সেটা হলো প্রতি ইনভেস্টিগেশনে যখনই আসবে, আমরা তো সিরাম বিটা এসিটি দেখতেই আছি, তারপর ধর একটা এক্সরে টেস্টের কথা বললাম, আর হলো যদি ইরেগুলার পারভেজিনাল ব্লিডিং পারসিস্ট করে তখন একটা আলট্রাসোনোগ্রাফি করবো ইউটেরাসের ভিতরে কোনো কন্টেন্ট অথবা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা সেটা দেখার জন্য। এই হলো তোমার প্রোটোকলে ইনভেস্টিগেশন, হিস্ট্রি এবং এক্সামিনেশন। তোমার ফলো আপ প্রোটোকল যদি জানতে চায়, হাউ উইল ফলো আপ দ্য পেশেন্ট অফ হেরিডিটি ফর মোর, তোমার এই সব কিছু বলতে হবে। ইন্টারভেল বলতে হবে, প্রোটোকল বলতে হবে, এক্সামিনেশন বলতে হবে এবং ইনভেস্টিগেশনও বলতে হবে। এই হলো তোমার ফলো আপ। এখন আসো যে প্রোফাইলেটিক অ্যান্টি মানে ওই যে কেমোথেরাপি আমরা ওকে দিতে পারি কিনা। আমরা তো যেহেতু এটা ম্যালিগন্যান্ট পটেনশিয়াল, তা আমরা একটা কেমোথেরাপি দিয়ে দিলে অসুবিধা কি? কিন্তু সবাইকে আমরা কেমোথেরাপি দিয়ে দিই না। তোমরা তো জানো কেমোথেরাপি দিলে রেডিয়েশনে তার ওভারি ডিস্ট্রয় হয়ে যাবে। ওভারি যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে হলো প্রি ম্যানোপজাল একটা মানে ম্যানোপজের সিমটম তার চলে আসবে। সেই জন্য আমরা মনে করি যে কিছু কিছু সিলেক্টেড কেসের কেমোথেরাপিটা আমরা দিয়ে দিব। এই সিলেক্টেড কেস কারা, তাদেরকে আমরা কেমোথেরাপি দেওয়ার জন্য অ্যাডভাইস করব। আমরা তো বলছি যে ইমিডিয়েট বিটা এসিটি লেভেল যদি অনেক বেশি থাকে, তারপরে আমরা প্রতি ইয়েতে ইনভেস্টিগেশন প্রতি সপ্তাহে সপ্তাহে যে আসতেছে তার সিরাম বিটা এসিটি লেভেলটা সে কমতেছে না, তারপরে দেখা গেল একবার কমে আবার বেড়ে যাচ্ছে, এমন যদি হয়, তারপরে যদি আমরা মেটাস্টেসিসের এভিডেন্স যদি আমরা পাই, তাহলে সেটা হতে পারে আর হলো রাইজিং বিটা এসিটি লেভেল এবং বেড়েই যাচ্ছে। তাহলে কি হলো? তারা কারা সিলেক্টেড হলো? তাহলে প্রথমেই তার সিরাম বিটা এসিটি লেভেল অনেক বেশি, তারপরে হলো যে তার এটা কমতেছে না, তারপরে দেখলো তার একই লেভেল এসে মেনটেন করতেছে, অথবা তার বিটা এসিটি লেভেল অনেক বেড়ে গেছে। এগুলো তার পেশেন্ট সিলেকশন। একটা হলো যে এমন যদি মনে হয় পেশেন্টকে দেখে সাসপেক্ট করে যে সে ফলো আপে আসবে না, তাহলে সেও হলো কেস ফর কেমোথেরাপির জন্য, প্রোফাইলেক্টিক কেমোথেরাপি। তার অবশ্যই তাকে ফলো আপে আসতেই হবে। আর যদি দেখা যায় তার ম্যালিগনেন্সির এভিডেন্স আছে, তাহলে আমরা তাকে কেমোথেরাপি দিয়ে দিব, সেটা প্রোফাইলেক্টিক্যালি। প্রোফাইলেক্টিক্যালি কেমোথেরাপি কি দেওয়া হবে? মিথোট্রেক্সের সিঙ্গেল ডোজে মিথোট্রেক্সের অথবা এক সপ্তাহের একটা মিথোট্রেক্সের তাকে আমরা দিয়ে দিলাম, যেটা কেমোথেরাপি শিডিউলে আছে, ওটা ওইভাবেই দেওয়া হবে। আচ্ছা, এখন আমি মনে হয় তোমাদের ক্লাসটা এখানেই শেষ করি। আমার আবার নেক্সট তোমাদের 11টা 12টায় হয়তো ক্লাস আছে, সেখান থেকে আমি বাকি অংশটুকু কন্টিনিউ করব। যেমন কন্ট্রাসেপশন আছে, তারপর হলো আরো যে বাকি যেমন ইনভেসিভ মোল, ট্রফোপ্লাস্টিক টিউমার, কোরিওকার্সিনোমা, এগুলো তোমাদেরকে জানাবো, বলবো আর কি। এখন তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো তোমরা রাইট করে রাখো।